এখনো আন্ডারগ্রাউন্ড জলের ব্যবস্থা আছে, সেখানে এর সাথে আয়রন ওঠে, সেই আয়রনের জন্য চুল লাল হয়ে যায়, জলটা লাল লাল হয়। সেই আয়রনটা গিয়ে ফেরুলের, যেহেতু ফেরুলটা জল পাইপ তার ছোট্ট হয়ে যায় ফেরুল, সেই ফেরুলটায় জাম হয়ে যায়। তাই যেখানে আছে সেখানে অন্তত 2 মাস 3 মাসে একবার করে পাম্প করতে হয়, সেই জন্য রাস্তা খুঁড়তে হয়। তাই মৈনাকবাবুকে বললাম যে আস্তে আস্তে, একদিনে সব হবে না, কিন্তু আস্তে আস্তে যদি ফেরুলগুলোকে হয় বাড়ির মধ্যে নয় স্টপ কপ সিস্টেম করে ওখান দিয়ে পাম্পিং করে এটা করা যায়, এইটা দেখার জন্য। মানুষের কী হয় যে আবার নতুন করে খরচা করবো, সেই জন্য এটা করে না। কিন্তু আমরা যদি কর্পোরেশন থেকে আস্তে আস্তে যে জায়গায় যে ডিপ টিউবওয়েলগুলো বেশি আয়রন উঠছে সেই জায়গাটা যদি আমরা এটা করে দিতে পারি। ডেঙ্গি নিয়ে অর্থাৎ বড় বড়তে মিটিং অফিস বস কিন্তু শুরু করে দিয়েছে। 12টা মিটিং হয়ে গেছে, 16টা ওয়ার্ডে, মানে 16টা ওয়ার্ডের মধ্যে 12টা বড় মিটিং এখনো পর্যন্ত গতবারের থেকে 40-70% ডেঙ্গু কম, কিন্তু এখন বর্ষাটা লেট এসছে, আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের এগুলো সব নতুন কলকাতায় জড়া হয়ে যায়। গার্ডেন রিচ যখন আমরা নিলাম 85-এ, তারপরে এই জায়গাগুলো কোনো ড্রেনেজ সিস্টেম ছিল না। আস্তে আস্তে কলকাতা কর্পোরেশন কেম, তার আগে বামফ্রন্টের সময় জেনুয়ারএম, তারপরে কেআইপি, এগুলো একটা একটা করে জায়গা আমরা কভারেজ করেছি। যেরকম আগের বার যারা ছিলেন তারা কভারেজ করেছেন ওই বিস্তীর্ণ বেহালার অঞ্চলটা, আর টালিগঞ্জ, আর একটা পোর্শন অফ যাদবপুর বড়োপাড়া। আর তখন এই 40-41 বেহালার 127-28, 108 লেফট আউট ছিল, যেখানে কোনো ড্রেনেজ, এই জায়গাগুলো পরে অ্যাড হয়ে কলকাতা কর্পোরেশনের মধ্যে এসেছে। এবার এআইপি যে থার্ড ফেজে যে টাকাটা, সেটা আমরা প্ল্যানিং করতে দিয়েছি, স্যাংশনও হয়ে গেছে, যে এই জায়গাগুলো আমরা ড্রেনেজ সিস্টেমগুলোকে তৈরি করি। এটা চক্র না, এটা যখন যেরকম ডিমান্ড হয়েছে, আসলে যারা এমনি ফ্ল্যাট বাড়িতে থাকেন বা অফিস বাড়ি, তারা দেখেন না ছাদে কি হচ্ছে, সেই জন্য সেইখানে ছাদেরও নোংরা বেশি পড়ে, ছাদ পরিষ্কার হয় না। দেখবেন অনেক সময় ওই যে পাইপগুলো থাকে যেখান দিয়ে জল যায়, সেগুলো প্রায় জাম হয়ে থাকে। তার মধ্যে যে মেন মালিক আর কি, মানে যে প্রমোটার বা যার বাড়ি, সে কি করে, কেউ একটা করে তাকে রুফটপে কিছুটা দিয়ে যায়, হয়তো অন্যরা জানলোই না যারা বাড়িতে রয়েছে। সেটা আমরা এবার থেকে করে দিয়েছি যে যদি নিতে হয়, একটা হচ্ছে প্ল্যানটা দেখে যে রেস্কিউটা কম্পালসারি হতো, যে রেস্কিউ কতটা, রেস্কিউর জন্য কি রেখেছো, আর সব যতগুলো প্রমোট মানে ওনার্স আছে তাদের কাছে এনওসি দিতে হবে। রাজনৈতিক ভাবে কোনো হস্তক্ষেপ থাকে না, এটা রাজনৈতিক ভাবে কোনো হস্তক্ষেপ হবে না, কিছুটা ওই ওদের হস্তক্ষেপ থাকে। সব জায়গায় রাজনীতির লোককে কেন করেন? একটা হচ্ছে যে এইসব জায়গায় যে কাউন্সিলর আমাদের ভদ্রমহিলা, তার পক্ষে সম্ভব না যে গলি গলি ঘুরে কি হচ্ছে দেখা, অত্যন্ত ভালো মানুষ। আর যারা সত্যি সত্যি আটকাতে পারে তাদের কেন আটকায়নি আমি জানি না। দাদা, সোনারপুর আর্মি অফিসে দুষ্কৃতী হামলা, রক্তাক্ত তৃণমূল কর্মীদের নিয়ে যাওয়া হলো হাসপাতালে, তদন্তে নরেন্দ্রপুর থানার পুলিশ। ভোট পরবর্তী হিংসা বিজেপি করছে, আমরা আক্রান্ত হচ্ছে, আমরা মৃত, আমাদের কর্মীরা মারা যাচ্ছে। আমরা আক্রান্ত হচ্ছি কারণ আমরা গণতান্ত্রিক পথে থাকছি। ওরা এটাকে আবার গুজরাট বানানোর চেষ্টা করছে, যেটার বিরুদ্ধে আমরা লড়াই করছি বলে মরছি। পুলিশের কি কোথাও দুর্বলতা প্রকাশ পাচ্ছে? দুর্বলতা নেই, ব্যাপারটা হচ্ছে যে ভয় পায়।
ওরাও ভয় পায়, এদের হাঁ করে, কিন্তু ভয় করার দরকার নেই। সত্যতার জন্য যদি মরতে হয় মরবো, ভয় পাওয়ার দরকার কি আছে? কি করবে ওরা? আমার বাড়িতে 3 বার সিবিআই রেড হয়েছে, কি করবে? করবে করবে, ভয় পাবো কেন? কিন্তু ডর গিয়া ও মর গিয়া। কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই। যদি থাকে পুলিশ, শোনো, পুলিশ হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী চলবে। তুমি সাংবাদিক যদি আমাকে মারো, মেয়রকে, তুমি তো ইন্ডিয়ান পেনাল কোডেই পড়বে, ইন্ডিয়ান পেনাল কোডে পড়বে। আমি নতুন করে এখানে মেয়রও হয় না, সাংবাদিকও হয়, এটা ইন্ডিয়ান পেনাল কোডের আওতায় পুলিশ তার কেস নিচ্ছে। আমাদের ভোট বলছে এই কারণে একদম প্রকাশ্য মঞ্চ থেকে এই গোলাবাজি শব্দটা, এইটা কি সত্যি ভোট কোথায় তোলাবাজি হচ্ছে আমি জানি না। আমি বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তোলাবাজির বিরুদ্ধে শক্ত হাতে আটকায়, বিশেষ করে কলকাতায়। যদি কোথাও হয়ে থাকে নিশ্চিতভাবে we are capable of handling that very tough. তোলাবাজি কাউন্সিলরের দেখার কথা নয়, প্রশাসনের দেখার কথা, এবং সেই প্রশাসন অত্যন্ত কঠোরভাবে দেখছে। দক্ষিণে কাউন্সিলর সরাজ মন্ডলের তোলাবাজি বেশ কিছু ওয়ার্ড ভোট বাকি রয়েছে, সেগুলো কি ভবিষ্যৎ বা ও তোর আগের কাগজ আজকে দিয়েছি, এটা নিয়ে এখন কিছু বলা যাবে না, তবে নিশ্চিতভাবে যথাসময় ইলেকশন হবে। এখনো আমরা যেরকম ধরুন, আমরা আগে আমাদের কৃষ্ণচূড়া রাধাচূড়া দিয়ে কাজ ভর্তি করাতো, কারণ কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে। আগে এইসব গান দিতে হতো, অফিসাররা তাই এইসব কৃষ্ণচূড়া চূড়া দিত। এখন আমরা যেহেতু ঝড়ের বেশি আসছে এখানে, তাই কৃষ্ণচূড়া রাধাচূড়া পড়ে যাচ্ছে। এখন আমরা উইপিং দেবদারুটা দিচ্ছি রাস্তার ধারে, যেখানে পাতা বেশি হয়, এবং 12 ফুটের উপরে, 12 থেকে 15 ফুটের উপরে আমরা উইপিং দেবদারু ছেড়ে দিচ্ছি, যাতে ম্যাক্সিমাম আমাদেরকে ট্রান্সপোর্টের যে ধোঁয়াটা সেটাই টানবে এবং সেই কার্বন ডাইঅক্সাইড এনে অক্সিজেন দেবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা নিম গাছ, কয়েক হাজার নিম গাছ লাস্ট ইয়ার নিয়ে এসেছি, বসিয়েছি, এখনো কিছু আছে ওখানে। আমরা নিম গাছটা বিশেষ করে বসাচ্ছি এবং পার্কে কিছু ফলের গাছ বসাচ্ছি, যাতে গাছগুলোয় আমাদের পরিবেশ, অর্থাৎ হাওয়াটা যাতে আমাদের পরিশুদ্ধ আমরা হাওয়া পাওয়া যায়। আমাদের কাছে যা লোক আছে, আমরা এখন পার্সেন্ট চয়েসকে বড় ভিত্তিক করে দিচ্ছি, তাই বড় ভিত্তিক এগুলো দেখছে। এবং আমি আরো সোমনাথ বাবুকে কালকে একটা দিয়ে দিয়েছি, যে এটা নিউ ইয়র্ক থেকে দিয়ে এসেছি, যেরকম দুদিকে লাঠি দিয়ে রবার দিয়ে এরকম টেনে ধরলে গাছটা সরে যাবে, এদিকেও যাবে না এদিকেও যাবে, দুদিকে হচ্ছে। আপনাকেও পাঠিয়েছি। বললাম তো রাধাচূড়া একজন। আরেকটা জিনিস যেটা কালকে আমি হাউসে বলেছি, আবার বলতে চাই, কোর্ট অর্ডার দিয়েছে, তাই আমাদের নিচটা বাঁধাতে হয়েছে, নিচটা ভেঙে দিতে হয়েছে। আগে কর্পোরেশনে প্রত্যেকটা গাছের তলাটা বাঁধানো ছিল, তার কারণ তার মধ্যে পর্যাপ্ত মাটি থাকতো। সেই মাটিটা থাকতো বলে যে গাছটা হতো, সেই গাছটাতে ওইখানে শেকড়টা ছড়িয়ে যেত। আমপানের আগে, মানে বেশ কিছুদিন আগে কোর্ট অর্ডার ছিল যে ওই সব ভেঙে দিতে হবে। কিছু প্রকৃতি প্রেমী মানুষ তারা কোর্টে গেলে যে এইসব জায়গাগুলো ভেঙে দিতে হবে, না নাকি গাছের নাকি কষ্ট হচ্ছে। ভেঙে দেওয়া হলো। শহর অঞ্চলে তো বেশি মাটির তলায় পাওয়া যায় না, কারণ বিভিন্ন রকম কংক্রিট আছে, ইউটিলিটি সার্ভিস আছে, তাই গাছটা ছড়িয়ে থাকার মাটি পেল না। কয়েক হাজার গাছ আমপানে পড়ে গেল। দায়িত্ব কার? ওইটা আমি দেখেছি আস্তে আস্তে জলে
গাছের গোড়া দিয়ে মাটিগুলো ধুয়ে দিয়ে চলে গেল, হ্যাঁ ধুয়ে চলে গেল, বর্ষার জলে ধুয়ে চলে গেল। একটা গাছ মাটিহীন ভাবে দাঁড়িয়ে রইল, জলে ঝড়ে তার মৃত্যু হল। এর দায়ীটা কার? ওই যে লড়াইটা হয়েছে, আমি দুজনের সাথে কথা বলেছি, এটা ইগোর লড়াই, তোলাবাজি না। তোমরা সব জায়গায় টাকা ঢুকিয়ে যাও। তুমি যে এই যে ফলস লিখছো, এই যে জল নিয়ে লিখলে, তুমি কি আমাকে টাকা চেয়েছো বলে তিনি বলে লিখেছো? তাহলে বলে সাংবাদিক তোলাবাজি। তোলাবাজি হয় না, সব জায়গায় তোলাবাজি। তোমার ইগো হচ্ছে যে তুমি তৃণমূলকে ছোট দেখাবে, আর আমার ইগো হচ্ছে যে তৃণমূলকে বড় করবে। না নোটিশ না, এটা আমাদের পলিউশনকে বলবো যে দিতে, যাতে ধোঁয়া না জ্বালায়, অ্যাটলিস্ট যাতে গ্যাস বা ইলেকট্রিক কি বলো ওটাকে, হিটার, এরমভাবে হোটেলগুলো কাজ করে। সত্যি তো, যেখানে ধোঁয়া জ্বালায় সে প্রাণটা বেরিয়ে যায়, এবং কলকাতার এয়ার কোয়ালিটির জন্য এটা খুব খারাপ। বারবার ফেরুলের সমস্যা নিয়ে আপনি পুরনো বাড়ি আইনত রাইট টু প্রপার্টি আমরা জোর জবরদস্তি করতে পারি না, কিন্তু অ্যাক্ট অনুযায়ী আমরা তাদের বলেছি, রেখেছি। বাড়ির মালিক চায় যে পুরনো ভাড়াটেরা উঠে যাক, আর পুরনো ভাড়াটেরা তাদের যে সত্ত্ব সেটাকে ধরে রাখতে চায়। সম্পত্তি এমন একটা জিনিস, প্রাণ যায় যাক, তবুও সম্পত্তি না যায়। তো সেইটা ন্যাচারালি তাদের এটা ফাইন্যান্সিয়াল ব্যাপার, সেখানে তো আমি হাত দিতে পারি না। কিন্তু প্রত্যেক বর্ষার আগে বা ঝড়ের আগে আমরা ওই সব অঞ্চল যেখানে এগুলো থাকে, স্পেশালি নর্থ ক্যালকাটায়, আমরা কয়েকটা স্কুলের ব্যবস্থা করি যে অন্তত ঝড়ের সময়টা বা প্রবল বৃষ্টির সময়টা আপনারা এখানে চলে আসুন, তারপরে আবার চলে যাবেন। আমরা সবাইকে পজেশন সার্টিফিকেটও দিয়েছি যে আপনারা পজেশন সার্টিফিকেট সরে যান, আমরা কলকাতা কর্পোরেশন দিয়ে ভেঙে দিচ্ছি বাড়িটা। তারপরে আপনারা ওর ভেতর টিনের শেড করে থাকুন, বা অন্য জায়গায় গেলেও যদি পরে আমার এখানে স্যাংশন নিতে আসে, তাহলে ওই পজেশন সার্টিফিকেট বেশি তাদের জমি দিতে হবে, তার মানে জায়গা দিতে হবে, তারপর আমরা দেব। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে তাতেও অনেক মানুষ রেসপন্স করেন না। অনেক মানুষ করেন, আবার অনেক মানুষ করেন। কোচবিহারের দিনহাটা পুরসভায় তৃণমূল কংগ্রেসের রেজাল্ট কিছুটা খারাপ হয়েছে। এই বিষয়ে উদয়ন গুহ বলছেন পুরসভার কয়েকজন কাউন্সিলর জোর না করে, হুমকি না দিয়ে, সাধু সেজে নির্বাচনী প্রচার করেছেন, সেই জন্যই কোচবিহারের লোকসভা এটা খারাপ ফল হয়েছে। ফের বিতর্কে আবার এই ধরনের মন্তব্য কেন? আমাদের যেটা হচ্ছে যে মানুষের কাছে জোর হাত করে যেতে হবে। গণতন্ত্র এমন একটা জিনিস যেখানে জোর জবরদস্তি হয় না। আমাদের গিয়ে মানুষকেই কনভিন্স করতে হবে। আমাদের প্রায় 50% মানুষ কনভিন্স হয়েছে বলে তো তৃণমূলকে ভোট দিচ্ছে। আরও 50% মানুষকে আমাকে ওভার দি টাইম ভালো কাজ করে তাদের মন জয় করতে হবে। এটাই আমাদের গণতন্ত্রের চ্যালেঞ্জ, যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছেন এবং তার নেতৃত্বে আমরা সবাই করছি। উদয়ন গুহ কি বলেছেন আমি জানি না, উদয়নগুলো কি বলেছেন আমি জানি না, কিন্তু গণতন্ত্রের নিয়মের কথা বলছি যে আমরা সবাই চাই যে মানুষের মন জয় করতে, এবং সেই কাজটা যে যত এফিসিয়েন্টলি করে সেই অঞ্চলে ততটা রেজাল্ট তার পার্টির পক্ষে বা তার ক্যান্ডিডেটের পক্ষে হয়। মন মানুষের জয় করেছেন বলে আজ বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে তৃতীয়বার নিয়ে এসছেন। এবারও বিপুল ভোটে মমতা ব্যানার্জিকে সমর্থন করেন। মমতা ব্যানার্জি কোনো পুলিশ দিয়ে নয়, মানুষের কাজ দিয়ে, মানুষের ব্যবহার দিয়ে, মানুষকে সুযোগ দিয়ে মানুষের মন জয় করেছেন। তাই মমতা ব্যানার্জিকে লোকে সাপোর্ট করে। অধীরবাবু পারেননি বা অন্যান্য লোকেরা পারেননি, শুভেন্দুবাবু পারেননি, তাই তাদের মন জয় করতে পারেননি। হুঙ্কার দিয়েছেন, ইডি সিবিআই দিয়ে দখল করার চেষ্টা করেছেন, কিন্তু মানুষ বলছে হৃদয় জয় করতে হবে। ইডি জয়, সিবিআই জয় না। যারা ভেঙে পড়ে গেল, মালিককে বারবার করে ডাকা হলো, তাদের বুদ্ধি দেবো বলে ডাকলাম যে তুমি ভাড়াটেদের দিয়ে দিল, তোমার ফাইন্যান্সিয়াল লস নেই, ওখানে করো, সে মালিকই খুঁজে পাচ্ছে। আইন ব্যাপারটা হচ্ছে যে রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টি কনস্টিটিউশন কোনো আইনের, কনস্টিটিউশনের ওপরে কোনো আইন যেতে পারে না। এবার ধরো কাল হয়তো সে মারা গেছে, তার হয়তো এই আমেরিকায় থাকে, আমি এটা আইন করে নিয়ে নিলাম,
নিয়ে বাড়িটা করলাম, তারপরে আমেরিকা থেকে এসে বললো বাড়িটা আমাকে দিয়ে দিতে হবে। দাদা এবার এই পরীক্ষার এটা প্রাপ্ত বলে দিয়েছে। আমি একটা জেনারেল কোশ্চেন করছি, বিহার থেকে গোটা তদন্ত এখন আস্তে আস্তে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে, আরো 5 জন অ্যারেস্ট হয়েছে, 12 জন টোটাল অ্যারেস্ট হয়ে যাবে। বিষয়টা কি দেশ থেকে একটা আওয়াজ উঠেছে যে এই প্রবেশিকা পরীক্ষা অবিলম্বে স্থগিত করা হবে, যদিও কেন্দ্রীয় সরকার একেবারে চুপ ওটা বিষয়ে। সাথে এরও নাম জড়িয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীরও নাম জড়িয়েছে। কাল আজ সকালে একটা ছবি দেখলাম, প্রহ্লাদ যোশীর নাম জড়িয়েছে, এই ডেপুটি চিফ মিনিস্টার বিহারে। আপনি শুধু তেজস্বীর কথা বলেন কেন, প্রহ্লাদ যোশীর কথা বলছেন না? এখন ব্যাপারটা যে কে হয়েছে আমি জানি, সাথে ইনভেস্টিগেশন করলে বেরোবে, কিন্তু সম্রাট চৌধুরী না, এখন কে আছে না আছে আমি তো ইনভেস্টিগেশন জানিও না, আর এর ব্যাপারটা আমার জানাও নেই। কিন্তু এটা ঠিক যে সেন্ট্রালি সব ধরে না রেখে এটা স্টেট ওয়াইজ দিয়ে দেওয়া উচিত। তার কারণ হচ্ছে স্টেট আলটিমেটলি খরচা তোলে, এই যে মেডিকেল স্টুডেন্টের খরচা স্টেট তোলে, এবং আমার মনে হয় যেটা যে স্টেটের ছাত্রছাত্রীদের বেশি চান্স পাওয়া উচিত, তাতে স্টেটের মানুষের উপকার হবে, আর এই করাপশনটাও বন্ধ হয়ে যাবে। স্টেট ওয়াইজ করা উচিত। আমাদের মেডিকেল কলেজ আপনি দিল্লি থেকে করে নিয়ে আসছেন, এবং শুধু তাই নয়, অনেক সিট ফাঁকা থাকে। তো দিল্লিতে একজন পেলো, সে বাড়ির কাছে ধরো একটা বম্বের স্টুডেন্ট পেলো, সে কলকাতায় আসছে না, পেয়ে গিয়ে সব কিছু হয়ে গেল, তারপরে সে ওখানে আউট করে দিচ্ছে। এখানে সিট ফাঁকা থাকে, যেখানে আমাদের ছেলেরা দাঁড়িয়ে আছে সিটের জন্য, সেখানে সিট ফাঁকা থাকে। তারা ধূপগুড়ি পুরসভার বিরুদ্ধে এটা আমার জানা নেই, তবে কালকে আমি যা খবর পেলাম অরূপ বসে মিটিয়ে দিয়েছে ঝামেলা। কোথায়? প্রধান শিক্ষক পুলিশকে খবর দিলে ছাত্রছাত্রীদের ধরা হয় অস্ত্র নিয়ে স্কুলে। এটা আমার জানা নেই। পাটুলি এটা ব্রাত্য বসু বলবে, কাল থেকে আমাকে অনেকবার আপনারা জিজ্ঞেস, এটা ব্রাত্য ডিটেলস প্রেস কনফারেন্স করে বলেছে, ওটাই আমাদের বক্তব্য। জমি এবং পুকুর ভরাট করা হয়েছে, প্রায় 7.5 বিঘা মতো জমিকে দখল করে নেওয়া। এটা আমার জানা নেই, আপনি বললেন আমি নিশ্চয়ই ইনকোয়ারি করে দেব। না না, কেন শোকজ নেই, আমরা কালকে বসে অরূপ মিটিয়ে দিয়েছি। মিটিংয়ের পরে এই যে জমির দখলদারি, এই নিয়ে পুলিশকে নির্দেশ দেওয়ার পর গতকাল লালবাজার সূত্রে একটা খবর যে প্রত্যেকটি ডিসিকে নির্দেশ দেওয়া হয়েছে যে অবৈধ দখলদারি হলে সঙ্গে সঙ্গে এফআইআর করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। মুখ্যমন্ত্রীর ধমকের পরে কেন একটা তৎপরতা বাড়ছে? আমি যখন নিজে কাজ করবো না তখন আমার সুপিরিয়র তো ধমক দেবে, সেটাই তো নর্মাল। অনেকগুলো কাজ আমার মনে থাকে না, আপনাদের ধমক খাওয়ার পর আমি কাজ করি।